এখান থেকে সার্ভারটা অন করে দিবেন, এখানে দেখবেন চলে আসছে, ওই যে ওটা চলে আসছে। যেটাতে রিফিউজ ছিল এটা রিলোড দিলে দেখবেন চলে আসছে। আচ্ছা, এখন 5000 লাইনে লেখা হতে দরকার নেই, ছোট লেখা কিবোর্ডের অল্টার জেড দিয়ে লিখে দেওয়া যায়, ওয়ার্ড ট্র্যাপ কিবোর্ডের অল্টার জেড অ্যাকশন দিলে ওই ওয়ার্ড ট্র্যাপ কাজ করে। সেখানে পাশে লিখে দিচ্ছে শর্টকাট অল্টার প্লাস জেড। এখন এই যে লেখাটার মধ্যে আমরা যখন প্যারাগ্রাফ তৈরি করছি মাঝখানে গ্যাপ করার জন্য দুইটা আলাদা প্যারাগ্রাফ বানাইছি না। এখন যদি আপনার এমন লাগে যে না আমি একটা প্যারাগ্রাফের মধ্যে আমি আলাদা আলাদা গ্যাপ রাখি, ঠিক আছে? একটা প্যারাগ্রাফের মধ্যে আলাদা আলাদা গ্যাপ রাখতে গেলে আপনার একটু লাইনগুলো ব্রেক করতে হবে না? হ্যাঁ, কারণ এখানে আরো কিছু লেখা বসে না। লাইনগুলোর মধ্যে ব্রেক করতে হবে। কিরকম ব্রেক? ধরেন আমি এখানে আইসা এই যে কিউ অন করতে, এরপর আর্টিকেল লেখা রয়েছে না, এই জায়গাটাতে আমি ব্রেক করতে চাই, এই জায়গাটা ব্রেক হয়ে আমার নতুন লাইন থেকে শুরু হবে, ঠিক আছে? এটার জন্য মূলত ইউজ করা হয় ব্রেক ট্যাগ। যেমন এখান থেকে আমি ব্রেক করতে চাই, এখানে আমি একটা ট্যাগ ইউজ করব ব্রেক ট্যাগ, অ্যাঙ্গেল ব্র্যাকেট বিআর, বিআর মানে ব্রেক। এগুলো কিন্তু ফিক্স, মানে যে পি বিআর এগুলো আমার সিনট্যাক্স, এগুলো অলওয়েজ এগুলোই থাকবে। মানে এমন না যে আমি ব্রেক আমি আমার মন চাইলে যে আমি বিআর কে দিয়ে ব্রেক লিখবো, হবে না। আমার অবশ্যই বিআরটাই লিখতে হবে, কারণ এগুলো ওদের ফিক্স করা সিনট্যাক্স, যে এটা লিখলে এটা হবে, ঠিক আছে? এই বিআর বিআর লিখলে আমার ওই জায়গাটা থেকে একটা ব্রেক চলে আসে, প্যারাগ্রাফটা ব্রেক হয়ে পরের লাইন। আমি যদি আরো নিচে চাই, কারণ আমি দুই তিনটা বিআর বসাইলাম, একটা বিআর দিছি এক লাইন গ্যাপ হয়েছে না, আমি যদি কপি করে আরো দুই তিনটা বিআর বসাই দিলাম, প্রত্যেকটা বিআর মানে একটা লাইন। প্রত্যেকটা বিআর মানে এক লাইন বিআর, মানে একটা বিআর দিবেন তখন জাস্ট এক লাইন, মানে পরের লাইন থেকে জাস্ট শুরু হবে, এক লাইন পরে থেকে আরেকটা বিআর দিলে এক লাইন গ্যাপ, আরেকটা বিআর দিলে দুই লাইন গ্যাপ, এরকম গ্যাপ করতে হয়, ঠিক আছে? ব্রেক ট্যাগ হলো সিঙ্গেল ট্যাগ, এগুলো কিন্তু যে শুরু আছে শেষ আছে, এটা কিন্তু কোনো শেষ নেই। শুরু শেষ থাকে কোনগুলা? যারা আমাকে কোনো আউটপুট দেখাবে, কোনো একটা কন্টেন্ট দেখাইতেছে, এখন ও তো আমার কোনো কন্টেন্ট দেখাই দিচ্ছে, ও তো ব্রেক দিতেছে, ওর তো দেখানোর কিছু নেই। এমন না যে আমি এখানে ব্রেক শুরু করছি, এখানে আরেকটা এরকম বিয়ার শেষ করে ভিতরে আমি কোনো একটা লেখা বসাবো, এই ধরনের কোনো কাজ তোর নাই লেখা দেখানো। তোর কাজ হলো লেখাটা অলরেডি আছে, এখানে একটা ব্রেক বসা। এইসব ক্ষেত্রে আমার বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেল টাইপ ইউজ করা হয়, যে সিঙ্গেল একটা ব্রেক ট্যাগ, যেখানে বিয়ার বসাবেন ওখানেই ব্রেক হয়ে যাবে। সেভাবে যদি আপনি যে বোল্ড ইটালিক আন্ডারলাইন থাকে না, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতেছেন, এগুলোর জন্য স্পেসিফিক ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। তাহলে আমি কোনো একটা লেখা যদি বোল্ড করতে চাই, যে এতটুকু লেখা আমি বোল্ড করব, ঠিক আছে? বোল্ড করার ক্ষেত্রে আমার আবার এগুলো ডাবল ট্যাগ, মানে এখানে তোমার একটা কন্টেন্ট আছে, এই অংশটুকুকে বোল্ড করে দেখো, এই অংশটুকু এখান থেকে শুরু এখান থেকে শেষ, এতটুকুকে বোল্ড করো, এতটুকু ইটালিক করো, তখন আমার একটা বি ট্যাগ শুরু হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট বি ট্যাগ, আর শেষ হবে যেখানে ওইখানে এসে বি ট্যাগ শেষ হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ, এখান থেকে বি শুরু হয়েছে এখানে এসে শেষ, তার মানে ভিতরে যে কন্টেন্টটা আছে এই জিনিসটা এখন বোল্ড হয়ে যাবে, এই জায়গাটুকু বোল্ড হয়ে গেছে। আবার মনে হয় যদি আন্ডারলাইন দিতে চান, সেম, মানে এতটুকু যদি আন্ডারলাইন চাই, এখানে একটা আন্ডারলাইন ট্যাগ শুরু করব, আন্ডারলাইন মানে ইউ, এই যেটা শেষ, আমি যখন ট্যাগ শুরু করেন অটোমেটিক এই শেষটা দিয়ে দিয়েছে, এই শেষটা আমি এখান থেকে ধর কাট করে নিয়ে যেখানে আমার দরকার এই জায়গায় বসাই দিলাম, ঠিক এতটুকুর মধ্যে আমাকে আন্ডারলাইন। আচ্ছা, কন্ট্রোল সি তো কপি, কাট কোনটা? কন্ট্রোল এক্স, ঠিক আছে? বোল্ড করতে পারেন, আন্ডারলাইন বসাইতে পারেন, তারপর আপনার ইটালিক করতে চাইলেছেন আই ট্যাগ, এগুলো কিন্তু দেখেন আমার মুখস্থ করা লাগতেছে না, মানে ওটারই শর্ট ফর্ম, বোল্ডের বি, আন্ডারলাইনের ইউ, ইটালিকের কি হবে তাহলে আই, আই দ্বারা ইটালিক। আর ব্রেক বলতে যে বি এর সাথে এই জন্য আর অ্যাড করছে, যদি ইয়া নামে কিছু না থাকতো, বি নামে কিছু না থাকতো, তাহলে কিন্তু ওইখানে আমার ইয়ে সঙ্গে বি দিলে হয়ে যেত,
যেহেতু এখানে অলরেডি বি ট্যাগ আছে বোল্টের জন্য, এই বি ট্যাগ এখানে কি করছে, বি এর সাথে একটা আর আর অ্যাড করছে ব্রেক বোঝানোর জন্য। এই বোল্ট আর ব্রেক, বোল্ট হলো শুধু বি আর ব্রেক হলো বি আর, আন্ডারলাইন ইউ ইটালিক আই। ঠিক আছে, এই যে এটা ইটালিক হয়ে গেছে, এই যে ব্র্যাকেট সহ চলে আসছে, এই যে নেক্সট চলে আসছে, এই যে ঠিক আছে, ইটালিক, আন্ডারলাইন, বোল্ড। আপনি যদি কোনো লেখা একই সাথে থাকে না, যে বোল্ডও করবো আবার ইটালিকও করবো, বোল্ডও করবো ইটালিকও করবো আবার আন্ডারলাইন ইউজ করব। তখন আর মাল্টিপল গুলো একসাথে ইউজ করা লাগবে। ধরেন 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 এতটুকু লেখা আমি বোল্ড করবো, ধরেন আগে বোল্ড করলাম এটাকে, এটাকে বোল্ড করলাম, একটা বি ট্যাগ নিয়ে এই যে বি ট্যাগের শেষ মাথাটা একটু পাশে রেখে দিলাম, নিচে চলে গেছে, একটু এন্টার দিয়ে চলে আসে, এই যে এতটুকু আমি বোল্ড করলাম, এই যে এন্টার দিলাম এটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না, কারণ এই এন্টারের কোনো মিনিং নেই, আলটিমেটলি ওরা পুরোটা আছে কি 17 নম্বর লাইনে, তো এখান থেকে এখান থেকে শুরু একদম এখানে এসে যায়, এখানে এসে শেষ, এই পুরোটা কিন্তু 17 নম্বর লাইনের মধ্যেই আছে। ঠিক আছে, কারণ আলটিমেটলি লাইনটা আছে কিন্তু এরকম, আমি না এটারে ওয়ার্ড ট্র্যাক করে আমরা দেখতেছি এমন, বাই ডিফল্ট দেখলে বুঝবেন যে এটা, যে লাইনটা 17 নম্বর আছে, যে 18 নম্বর আছে, মানে একটা স্পেস হয়তো বেশি পড়ছে। কোডটা বোল্ড হলো, এই যে বোল্ড হয়েছে না, হুম। এখন এটারে আমি আবার ইটালিক করতে, তাহলে কি আমার এই টোটাল বোল্ড সহ যে জিনিসটা আছে এটারে ইটালিকের মধ্যে নিয়ে আসতে হবে না, মানে এই পুরো টোটাল বি সহ এই বোল্ডটাকে আমি নিয়ে আসা ইটালিকের ভিতরে, তারপর এই যে আগে বাইরে আই, এই পাশে কিন্তু বাইরে, এমন না যে এই পাশে বাইরে এই পাশে ভিতরে আই, মানে পুরোটার একসাথে ভিতরে ক্যাপচার করছে। হ্যাঁ একসাথে পুরো বোল্ড, এই যে পুরো বোল্ড শুরু বোল্ড শেষ পুরোটারে একসাথে আই না, আই ভিতরে ছেড়ে, ঠিক আছে। আর এটার কোনো আগে পরে সিস্টেম নাই, এটা বোল্ড হইছে আবার ইটালিক হইছে, আর এটা কোনো আগে পরে নাই যে আমি আগে ইটালিক করে পরে বোল্ড করতে পারবো না। আমি যদি মানে বি, আই আই পরে দিলেও সেম কথা। হ্যাঁ আমি যদি এখানে আই না দিয়ে এখানে বি দিলাম, এখানে আই দিলাম, তাহলে এখানে উল্টো হয়ে যাবে না, এখানে আগে আই চলে আসবে, এখানে বি চলে আসবে, এই যে বি আর ইটালিক, আউটপুটে কোনো চেঞ্জ হবে না, কারণ আউটপুট তো আমার ওই একই, হয় আগে বোল্ড হবে তারপর ইটালিক হবে তারপর আউটপুট দেখাবে, আর নয়তো আগে ইটালিক হবে তারপরে বোল্ড হবে তারপর আউটপুট, আউটপুট আমার একই দেখাবে। এই জন্য এটার কোনো ম্যান্ডেটরি ইয়া না যে আমার আগে বোল্ড করে তারপর ইটালিক করতে হবে বা আগে ইটালিক করে পরে বোল্ড করতে হবে। স্যার আমি সেম এখন আন্ডারলাইনও বসাই দিতে পারি পুরোটারে, এটার আমি একটা ইউ ট্যাগ নিয়ে এই বোল্ড ইটালিক, এই ইটালিক বোল্ড পুরোটারে নিয়ে আন্ডারলাইনের ভিতরে রেখে দিই, এখন আন্ডারলাইন হয়ে গেছে। এখন আন্ডারলাইন সব আন্ডারলাইন হইছে, তারপরে বোল্ড হইছে, তারপর ইটালিক হইছে, তারপর আউটপুটটা বলে যাবে দেখাইছে। ঠিক আছে, ইভেন লাইনের ওয়ার্ডের মাঝখানে যদি স্পেসও চান, যেমন 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 এটার মাঝখানে আমি স্পেস দিয়েছি, এর মাঝখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, কারণ আমি যদি এখানে স্পেস দিয়েছি কোথায় আছে, এই যে এখানে স্পেস দিই স্পেস দিই স্পেস দিই, কোনো আউটপুট স্পেস আসবে না, আসবে। কিছু কিছু ছোট ছোট ওয়ার্ডের ক্ষেত্রে আসে, বাট কোনটা ইউজ করা যায়, কারণ নট ডিপ এখানে কোনো স্পেস, এই যে স্পেস আসছে, এখানে যে আরো বেশি স্পেস দিই, ও ওয়ার্ডের ভিতরে করলে আসবে। না ওয়ার্ডের ভিতরে আসে না, একটা ওয়ার্ড ও জাস্ট একটা স্পেস। একটা স্পেস আসবে কি, আর আমি যদি বেশি স্পেস চাই তখন কি করা যায়, তখন আরেকটা সিনট্যাক্স ইউজ করা হয়, এটাকে বলা হয় এনবিএস, যেমন ধরেন এই যে ছোট আর কি যে ডলার বা যে মোদি, এটার ভিতরে এখানে আমরা এরকম একটা স্পেস দিলে তো একটা করে স্পেস আসবে না? এই যে বেশি স্পেস যদি চান তখন এখানে আপনাকে বসাইতে হবে, এটাকে বলা হয় এন্ড এনবিএস, এটা এন্ড এনবিএসপি সেমিকোলন, এটা সেমিকোলন আছে না দিলে হবে এন্ড এনবিএসপি সেমিকোলন, সেমিকোলন, এন্ড এনবিএসপি সেমিকোলন, এটার ফলে যেটা হবে আপনি যতগুলো বসাইবেন মানে এন্ড এনবিএসপি সেমিকোলন, এই পুরোটা এতটুকু না, এটা আমি কাট করে নিলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো আপনি বসাইবেন ততগুলো আরো বসাইবেন, ও প্রত্যেকটা একটা করে স্পেস। প্রত্যেকটা মানে এক একটা স্পেস, ঠিক আছে। তবে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না স্পেসের জন্য, দেখাইলাম এরকম একটা ওয়ে আছে শুধু HTML এর, ঠিক আছে, কারণ একটা কোডের মাঝখানে এরকম অনেকগুলো এনবিএসপি 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 বসাই, এটা দেখতে ভালো লাগবে,
এটা ইউজ করা হয় শর্ট টার্ম ক্ষেত্রে, একটু একটা দুটো স্পেস লাগবে ইমার্জেন্সি তখন। এন্ড এনবিএসপি সেমিকোলন, এরকম অনেকগুলো এন্ড আছে। যেমন আপনি যদি ইয়ে বসেন, কপিরাইটের একটা সাইন থাকে না, কপিরাইট, কপিরাইটের একটা সিম্বল থাকে না, ওই যে গোল করে মাঝখানে সি লেখা, ওইটার জন্য এরকম এন্ড ইউজ করা হয়। এন্ড কপি সেমিকোলন, এন্ড কপি সেমিকোলন, এরকম অনেকগুলো সিম্বল আছে। একটা ওয়েবসাইট বানাতে গেলে তো অনেক কাজ, হ্যাঁ? এই কন্টেন্ট নিয়ে তো অনেক কাজ। হ্যাঁ, অনেক কাজ তো। ফার্স্ট ওয়েবসাইট কতদিনে বানিয়েছিলেন? বেশি দিন লাগবে না, আমি এখন দেখতে এমন লাগছে, তো বানাবেন দেখবেন একদিনে বানাতে পারবেন। তবে এখানে ইয়া অনেক, মানে কি বলে এটা, কন্টেন্ট অনেক, আপনার মুখস্থ রাখার মতো ইয়া নাই। মুখস্থ করার মতো ইয়ে সিনট্যাক্স গুলা। আচ্ছা আচ্ছা। মনে রাখতে হবে কোনটা কিভাবে লিখতে হয়। এবার এই যে এন্ড দি এন্টিটিস গুলো আছে, এই যে এইগুলো বলে এন্টিটিস, ঠিক আছে, এই যে HTML ক্যারেক্টার এন্টিটিস, এটার পুরো লিস্টিং আপনি সার্চ করলে পেয়ে যাবেন। এই যে এগুলোকে বলা হয় এন্টিটিস। এন্ড এনপিএসপি এই যে স্পেস এর জন্য, আর এন্ড কপি হলো আমার কপির জন্য। এই দুটো মনে মুখস্থ রাখা ভালো, বাকিগুলো সবসময় লাগে না। এগুলো লাগলেও সমস্যা নেই, যে ইউরো দিলে ইউরো আসবে, ইয়েন দিলে ইয়েন আসবে, পাউন্ড দিলে পাউন্ড আসবে, সিম্বল বসানোর জন্য। ঠিক আছে, ট্রেডমার্কের জন্য যে টিএম, ট্রেডমার্ক, রেজিস্টার্ড মার্কের জন্য আর রেজিস্টার, এই যে কপি, ইউরো, ইয়েন, পাউন্ড। বাট সিনট্যাক্সটা হলো কি, শুরুতে একটা এন্ড থাকে, লাস্টে একটা সেমিকোলন। সেমিকোলন। এগুলোকে বলা হয় HTML এর এন্টিটিস। এন্টিটিস এগুলো মাঝে মধ্যে লাগে। ঠিক আছে, এগুলো আবার হেডিং, হেডিং আর প্যারাগ্রাফ, হেডিং আর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ভিতরে অনেকগুলো কাজ থাকে, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে এন্টিটিস বসানো, এই কাজ। আর টেক্সটের জন্য আর যেগুলো আছে, তারপর তোমার একবার ট্যাগ আছে, একবার ট্যাগ ইউজ করতে হবে। একবার ট্যাগ হাইপার রেফারেন্স থাকে, একটা থাকে আমি যেখানে ক্লিক করব, আর এই জায়গাগুলো ক্লিক করলে আমারে কোথায় নিয়ে যাবে, ক্লিক করলে আমাকে এখানে এন্টিটিস পেজে নিয়ে আসবে, ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। তারপরে থাকে হলো আমার লিস্ট আছে না, লিস্ট, ওয়েবসাইটের মধ্যে লিস্ট থাকে। যেমন এই যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আবার এই যে পাশাপাশি যেগুলো আছে এগুলো কিন্তু লিস্ট, সেটা পাশাপাশি বসছে আর কি, নিচে নিচে বসে আর পাশাপাশি বসে, এগুলো হলো ওয়েবসাইটের লিস্ট। একটা ওয়েবসাইটের মধ্যে লিস্ট থাকে দুই টাইপের। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা লিস্ট থাকে? দুই টাইপ। ফার্স্ট যেটা হলো সেটা হলো আমার আনঅর্ডারড লিস্ট। একটা হলো আনঅর্ডারড লিস্ট আর একটা হলো অর্ডারড লিস্ট। দুই টাইপ, একটা হলো আনঅর্ডারড, একটা হলো অর্ডার। অর্ডার বলতে কি, সিরিয়াল বোঝানো হয়। একটা হলো সিরিয়াল ছাড়া আর একটা সিরিয়াল সহ। সিরিয়াল ছাড়া কোনগুলো? যেমন এখানে যত লিস্ট দেখতেছেন সবকিছু সিরিয়াল ছাড়া লিস্ট। এই যেগুলো কোনো সিরিয়াল আছে 1 2 3 4 বা ABCD, যেগুলো 1 2 3 4 ABC, এগুলো সিরিয়াল আছে, আগে পরে করে দিলে কোনো সমস্যা হবে? এদেরকে বলা হয় সিরিয়াল ছাড়া লিস্ট, অর্থাৎ আনঅর্ডারড লিস্ট। আর অর্ডারড লিস্ট কোনগুলো? যেগুলোতে আপনার সিরিয়াল দেওয়া থাকে, সিরিয়াল দেওয়া থাকে। যেমন সিরিয়াল দেওয়ার কোনো एग्जांपल এখানে নাই, এগুলো সব আনঅর্ডার। এই যে যা দেখতেছি এটাও কিন্তু আনঅর্ডারড লিস্ট, বুলেট পয়েন্ট দেয়, বুলেট পয়েন্ট দেওয়া, মানে সিরিয়াল নাই, ফিক্সড। এগুলোকে বলা হয় আনঅর্ডারড লিস্ট। আর যদি সিরিয়াল দেওয়া থাকতো, এই যে ডট ডটের জায়গায় যদি আমার 1 2 3 4 দেওয়া থাকতো, তাহলে ওটার নাম বলতাম অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। লিস্ট বানানো সহজ। আমি যেমন একটা আনঅর্ডারড লিস্ট বানাইতে চাই, আনঅর্ডারড লিস্ট, আনঅর্ডারড লিস্ট। ঠিক আছে, আনঅর্ডার, এটা ট্যাগটা কি হতে পারে? ইউএন, এই যে আনঅর্ডারের থেকে ইউ আর লিস্টের থেকে এটা আমার ট্যাগ হয়ে গেছে আনঅর্ডার। এটা ডাবল ট্যাগ, শুরু আছে শেষ আছে। যেহেতু আমার এর ভিতরে অনেকগুলো আইটেম থাকবে, লিস্টে অনেকগুলো কন্টেন্ট থাকবে, প্রত্যেকটা আইটেম থাকবে। আর লিস্টের মাঝখানে যে আইটেম গুলো, এটা হলো কি একটা লিস্ট আইটেম, এটা ট্যাগ কি হবে? এলাই, লিস্টের এল আর আইটেমের আই। এল আই মানে কি? লিস্ট আইটেম।
একটা ইউএল এর ভিতরে অসংখ্য এলআই থাকতে পারে, 100 200 300 400 500 1000, কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, একটা ইউএল এর ভিতরে অসংখ্য এলআই থাকতে পারে, আর প্রত্যেকটা এলআই মানে হলো একটা লিস্ট আইটেম। আমি যে একটা ইউএল বানাবো, অনেকগুলো লিস্টের আইটেম মিলে একটা লিস্ট তৈরি হবে, সেটা হইতে পারে ইউএল অথবা অর্ডার ডিসপ্লে কি হবে ওএল। ইউএল আনঅর্ডার, ইউএল মানে হলো কি আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে অর্ডার অর্ডার। সেভাবে যে কোনো টাইপের লিস্ট হইতে পারে। যেমন আমি এখানে একটা H2 বসাইলাম যে সিটিসি বাংলাদেশ, সিটিসি H2P মানে ইয়ে টু হেডিং টু। হেডিং, এটা হেডিং নিলাম আর কি, আমি যেটা লিস্ট বানাবো তার একটা আচ্ছা হেডিং বসে। এরপর আমি এখানে একটা আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, একটা এলআই নিছি, এখানে একটা ডট চলে আসছে। ও এখন কন্টেন্টস দিলে নিয়ে এরকম ডট চলে আসবে। এখন আমি জাস্ট মনে করেন দিলাম ঢাকা, আরেকটা দিলাম মানে কন্ট্রোল শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করে দিলাম ঢাকা, কন্ট্রোল শিফট ডি এই যে ডুপ্লিকেট সেট করলাম। ও আচ্ছা, কন্ট্রোল সেট বরিশাল, অথবা আমি আলাদা এলআই তৈরি করতে পারি, এরকম যে এলআই। তারপর মনে করেন যে চট্টগ্রাম, চট্টগ্রাম দিয়ে লেখে চিটাগং, সেটা একটা লিখলে হলো। ধরেন আবার একটা লিখলাম যে ময়মনসিংহ, আরেকটা এলআই বানাইলাম সিলেট। মানে একটা ইউএল এর ভিতরে আমি অনেকগুলা এলআই নিলাম, এখন এটা প্রত্যেক এগুলো মনে রাখবো কেন? এই যে লিস্টের জন্য, লিস্ট শুনলেই তো আপনারা মনে করবে যে এখানে লিস্ট মানে কি আছে, এলআই আছে, লিস্ট আইটেম। এবার চিন্তা করবেন লিস্টে কি টাইপ, কত আছে না? হ্যাঁ কত আছে না? না, লিস্টে তিনটাই, ইউএল ওএল এলআই। ইউএল এ কি? আনঅর্ডার লিস্ট, আর ও আনঅর্ডার লিস্ট, ওএল এ অর্ডার লিস্ট, লিস্ট আইটেম। লিস্ট আইটেম সবার জন্য সেম, ওএল এর মধ্যেও এলআই হয়, ইউএল এর মধ্যেও এলআই, কারণ লিস্ট আইটেম তো লিস্ট আইটেম। আমার আইটেমটা কি টাইপের হবে এটা ডিপেন্ড করতেছে আমার কি টাইপের লিস্ট বানাইছি এটা। ইউএল বা ওএল এর উপর। এই সেম জিনিস যদি আমি ইউএল এর জায়গায় ওএল দিতাম, ইউ এর জায়গায় কি দিছি ও, এখন এটা কি হয়ে গেছে, একটা 1 2 3 অর্ডার লিস্ট হয়ে গেছে। এখন দেখেন 1 2 3 4 5 চলে আসছে। ওয়েলটারে জাস্ট ইউ বানায় দিলে ইউ চলে আসে, ইউ করে দিলে ইউ আবার ঠিক আছে। এটার জন্য এই যে এই ওয়েবসাইট অনেক ভালো, এটার নাম হলো আপনার W3 স্কুলস, W3। এটার মধ্যে দেখবেন আপনার সব টাইপস এর না অনেক কিছু দেওয়া আছে, যেগুলো লাগে অনেকগুলো আছে, লাগে না বাট ম্যান্ডেটরি যেগুলো লাগে ওগুলো দেওয়া আছে। যেমন হেডিং, না এই যে হেড, এটা তো হেড, হেডিং দেওয়া নাই, হেডিং লিস্ট আছে, এই যে হেডিংস, HTML heading, HTML headings are titles or subtitles that you want to display on a web page। যে আপনি কোন একটা টাইটেল অথবা সাবটাইটেল দেখাইতে চান, কি রকম, যেমন এই যে এরকম, ওই যে H1 থেকে H6 পর্যন্ত কিভাবে লিখবেন ওটা एग्जांपल সহ দেওয়া আছে। এই যে H1 H2 H3 মানে এটা যখন আপনি এখন তো মনে থাকবে না, মুখস্থ থাকবে না, তখন খোঁজার জন্য H6। এবং কিছু নোট দেওয়া থাকে যে ব্রাউজার্স অটোমেটিক্যালি অ্যাড সাম ওয়াইড স্পেস এ মার্জিন বিফোর এন্ড আফটার এ হেডিং। তাহলে মার্জিন নিয়ে একটু জ্ঞান জানবো, এটা সিএসএস করার সময় দেখতে পারবে, আপাতত এটা বুঝবেন না। এটা কিসের কথা বলছে, এই যে আমি H1 বসাইছি না, এখন খেয়াল করেন আমার এই H1 এর উপরে কিন্তু এখানে একটু স্পেস আছে, এটা কোথা থেকে আসবে, ওইখানে ছিল। আমি কি কোডে কিন্তু আমি স্পেসিফিক কোথাও বলি নাই যে আমার এই জায়গা লাগবে, উপরে একটা জায়গা দিছে না, নিচেও কিন্তু ভালো পরিমাণে একটা গ্যাপ দিছে, এই গ্যাপটার কথা এখানে নোট করে দিছি যে ব্রাউজার্স অটোমেটিক্যালি সাম ওয়াইড স্পেস, এটার নাম কি মার্জিন। মার্জিন মানে এই ওয়াইড স্পেসটার নাম হলো মার্জিন, বিফোর এন্ড আফটার হেডিং। বিফোর মানে যে বিফোর আগে, ওটা ডিফল্ট দিয়ে বিফোর এই জিনিসটা আসছে মূলত আমার ব্রাউজার থেকে। ব্রাউজার ডিফল্ট ভাবে ব্রাউজার নিজে থেকে আমার এই হেডিং ট্যাগের মধ্যে কিছু হোয়াইট স্পেস অ্যাড করে, এটা হলো কি মার্জিন, এটা মার্জিন অ্যাড করে। ঠিক আছে, হেডিংস আর ইম্পর্টেন্ট, এখানে কিছু থিওরি আছে এগুলো করে দিবেন। যে সার্চ ইঞ্জিন ইউজ হেডিংস টু ইন্ডেক্স এন্ড স্ট্রাকচার দ্য কন্টেন্টস অফ ইওর ওয়েব পেজ। গুগল, বিং, ইয়াহু এরা কি করে, হেডিং ধরেই মূলত খুঁজে পায় যে এটা কিসের ওয়েবসাইট। কেউ একটা লিখে সার্চ করছে, ওই নামে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো হেডিং আছে কিনা। কেউ যে রেড কার লিখে সার্চ করছে, ওই রেড কার নামে আপনার ওয়েবসাইটে কোনো হেডিং যদি থাকে, তাহলে আপনার ওয়েবসাইটটা ব্রাউজার ওটাকে আগে না দেখাবে।
সার্চ ইঞ্জিনের মধ্যে। ঠিক আছে, আর কোনটা কখন ইউজ করবো এটা একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন পেজের টাইটেলের জন্য H1 সেকশনের টাইটেলের জন্য সাব সেকশন হইলে সাব সেকশন মানে ওই সেকশনের আন্ডারে আবার ছোট কোনো সেকশন থাকলে ইস্ট। ঠিক আছে, যেমন একটা ট্রাভেল গাইডের মধ্যে দুইটা পার্ট রাখছে, একটা হলো আমার ইউরোপ আর একটা এশিয়া। H1 এগুলো হলো H2 H2। আর ইউরোপের মধ্যে আপনি কোথায় ঘুরতে পারেন? ফ্রান্সে ঘুরতে পারেন, ইতালিতে ঘুরতে পারেন। আর এশিয়ার মধ্যে হইলে ইন্ডিয়া যেতে পারেন অথবা থাইল্যান্ড। এই যে দেখেন আচ্ছা এগুলো কি মাঝখানে যে গ্যাপ দিছে এগুলো অটো এগুলো আছে এই গ্যাপগুলা হ্যাঁ না, এগুলোর কোনো প্রভাব নেই। আমি যদি এখানে এরকম ধরে রেখে দিই, এই যে এই পাশে খেয়াল করুন, ওই যে এলাই শুরু হয়েছিল এখানে, এখানে এই যে এখানে অর্ধেক এখানে অর্ধেক, এরকম না? হুম। আউটপুটে কিন্তু কোনো ইয়ে নেই। এটা জাস্ট দিছে যাতে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এগুলো আছে, এগুলোতে এক লাইন লিখতে হলে হয়তো খুঁজে পেতাম না। আর এটা আউটপুট এখানে দেখতে পাচ্ছেন, রাইট ট্রাভেল গাইড। এর ভিতরে ইউরোপ এশিয়া, ইউরোপের ভিতরে দুইটা, ফ্রান্স আর ইতালি। এশিয়ার ভিতরে ইন্ডিয়া থাইল্যান্ড। এটা দেখেন সবচেয়ে বড়, এটা আর এটা সবচেয়ে বড়। এগুলো আবার এগুলো আরেকটু ছোট, H3 টেস্ট। এগুলো হলো H1 এর আন্ডারে H2 এর আন্ডারে আবার H। এর আপনার নিজের মতো করে প্রায়োরিটি বেস সাজিয়ে নিতে হবে। আচ্ছা এই পেজটা তো মানে এই ওয়েবসাইটটা তো ভালো হ্যাঁ, W3 স্কুল লিখে সার্চ করলে হবে, এখানে আপনি অনেক কিছু হবে। HTML CSS JavaScript SQL Python Java PHP Jack, অনেক কিছু আছে। ঠিক আছে, ওপেন সোর্সে সবকিছু দেওয়া থাকে, কিন্তু সবাই কি করে মানে ওই রকম ধৈর্য নিয়ে বসতে পারে না, যে আমি বসে এখান থেকে আমি শিখে কমপ্লিট করবো, এটা হয় না। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল তারপর আপনার প্যারাগ্রাফ ট্যাগ আছে। প্যারাগ্রাফ ট্যাগ কি টাইপের হয় এরকম লেখা, এর মধ্যে কি কি থাকবে না থাকবে। যে হরিজন্টাল রুলস হলো আপনার হরিজন্টাল লাইন থাকে না, যেমন এই যে উপরে একটা লাইন দেখতেছেন, এই যে একটা পাতলা লাইন, এরকম লাইন যদি আপনি মাঝখানে অ্যাড করতে চান, যেমন এইটা আর এইটা, এই দুটোর মাঝখানে আমি আমার একটা লাইন অ্যাড করব, তাহলে এই যে কুয়ামের পর কুয়াম শেষ হচ্ছে কোন জায়গায়, এই যেখানে না, এখানে একটা হরিজন্টাল রুল দিব। হরিজন্টাল মানে এইচ আর রুলের আর এইচ, জাস্ট একটা এইচ আর বসাবেন, ডিভাইডার হিসেবে ইউজ করে এটা, হরাইজন্টাল রুল হরিজন্টাল রুল। ঠিক আছে, হরিজন্টাল ছিলাম কোথায়, লিস্ট আইটেমের মধ্যে না। তো এখানে স্পেস দিলে কোনো সমস্যা নেই, কারণ আলটিমেটলি এইসব স্পেস কোড রিড করে না। ঠিক আছে, আর লিস্ট দুই টাইপের হয়, আপনার আনঅর্ডার লিস্ট আর একটা অর্ডার লিস্ট অর্ডার লিস্ট। এটা একটু বড় করতে পারেন, কিবোর্ডের কন্ট্রোল ধরে একটু মাউস স্ক্রল করে দেখবেন জুম হয়ে গেছে। ঠিক আছে, জুম করে দেখেন। তবে এটা কিন্তু জুম করে কাজ করবেন না, কাজ করার সময় অবশ্যই 100% রেখে কাজ করবেন। তা না হলে দেখা যায় আপনি পুরো ওয়েবসাইট বানাই নিয়েছেন এরকম বড় সাইজে, আর যে ওয়েবসাইটে ঢুকবে সে তো আর জুম করে নিবে না, তার কাছে তো এরকম 100% থাকবে, তখন দেখবেন যে সব এরকম হয়ে গেছে। ঠিক আছে, জুম করার কারণ হলো বুলেট লিস্ট গুলো দেখানোর জন্য। এই যে আনঅর্ডার লিস্ট, আর এগুলো কি বুলেট পয়েন্ট না? বুলেট পয়েন্ট, আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের বুলেট পয়েন্ট। এইটার একটা স্টাইল থাকে, এটা কি বলা হয় জানো? টাইপ বলে। বাই ডিফল্ট বুলেটের মধ্যে থাকে কি, এই যে এরকম ডট ডট থাকে না, এগুলোরে বলা হয় ডিস্ক। এদের নাম কি? ডিস্ক। আমি যদি ডিস্কের জায়গায় স্কোয়ার চাই, স্কোয়ার, এটা আপনি চেঞ্জ করতে পারেন। বেশি অপশন নাই, 3-4টা অপশন আছে। একটা হলো আমার বাই ডিফল্ট থাকে কি ডিস্ক, তারপরে চেঞ্জ করতে পারেন আপনি স্কোয়ার, এটাকে বলা হয় টাইপ অ্যাট্রিবিউট। ট্রায়াঙ্গেল টাইপ, ট্রায়াঙ্গেল হয়, সার্কেল, আরেকটা হয় এই যে ওয়েবসাইটের নিচে যখন দেখেন, নিচে আসুন, এই যে লিস্ট কোন ইয়ে আছে বুলেট পয়েন্ট, এটা মূলত এই জিনিসটাই করে। ইউএল তাহলে টাইপ দেওয়া কি না, এটাকে টাইপ বলা হয়, এইচটিএমএল এর ভাষায় বলা হয় টাইপ। আর পুরো ওয়েবের ভাষায় বলা হয় লিস্ট স্টাইল, লিস্টের স্টাইল। একটা হলো লিস্ট স্টাইল নাম, অথবা এইচটিএমএল এর মধ্যে যদি লেখেন তাহলে বলা হয় টাইপ। টাইপ না, টাইপ আপনার কয়েক টাইপের হয়, টাইপ নাম হয়, স্কোয়ার হয়, সার্কেল হয়, আর না
ডিস্ক ডিস্ক আপনার দেওয়া যায় না দেওয়া ডিআই এস ডিস্ক ঠিক আছে, ডিস্ক দেওয়া যায় না দেওয়া সেম ভাবে আপনার ওয়েলের ক্ষেত্রে কাজ করে। এই যে আমি ওয়েল বানাই, ওয়েলের টাইপ কি ডিস্ক হবে? কারণ ডিস্ক সার্কেল স্কয়ার এগুলো হলো কিসের জন্য? আনঅর্ডার ডিস্ক। আনঅর্ডার তাহলে ওয়েলের ক্ষেত্রে যদি কিছু না দিই তাহলে কি আসবে? 1 2 3 3 এমনিও আসবে এমনি আসবে। আমি যেখানে ছোট হাতের এ লিখি তাহলে এবিসি ABC। আচ্ছা আবার যদি বড় হাতের এ দিই তো বড় হাতের এবিসি বড় হাতের A, যদি ছোট হাতের আই দিই আই জে কে রোমান, ও ছোট হাতের আই দ্বারা রোমান সংখ্যা। আবার যদি বড় হাতের আই দিই বড় হাতের রোমান সংখ্যা। এটা কিন্তু কোনো লিমিটেশন নেই, আপনি জাস্ট টাইপ বলে দিচ্ছেন না, বাকিটাও নিজেই করে নেবেন। এই যে এক্সাম্পলে বলেছি কি কি টাইপস এর হয়, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এ ইন্ডিকেট করে লোয়ার কেস, এ বড় হাতের এ দিলে আপার কেস লেটার, আই দিলে লোয়ার রোমান নাম্বার রোমান নিউমেরিক্যালস, আর বড় হাতের আই দিলে আপার কেস রোমান নিউমেরিক্যালস, আর 1 দিলে জাস্ট 1 2 3 4। এটা হলো ডিফল্ট, ব্র্যাকেটে লিখে দিছি। কোনো কিছু না দিলেও এই ডিফল্ট হিসাবে ধরে। এই জিনিসগুলো আপনি যে অন্য কোড এডিটরে পাবেন না। এই ভিএস কোডে কি করে আপনাকে সাজেশন দিয়ে একটু এক্সপ্লেইন করে দিতে আপনি এটা কি লিখছেন কেন লিখতেছেন। এখন আপনি এটা যতই বাড়াইতে চান, কন্ট্রোল শিফট ডি ধরে রাখছেন না, ও অটোমেটিক রোমান সংখ্যা বাড়ায় দিবে। যেটা কত নম্বরে 30 31 32 33 34 35 এই জানি কত 50 এ করা হয়। এই যে 40 এই যে 40 41 42 43 45 46 47 50 50। এই এক্সেল মূলত 50 টাকা হয়। 5টা এক্স দেওয়ার কথা না, ওই 5টা এক্সেল জায়গায় এই এক্সেল ইউজ করা হয়। এই এক্সেল মানে 50, এই যে 51 52 53। ঠিক আছে, এরকম লিস্ট বানাতে পারেন। আবার আপনি চাইলে নেস্টেড লিস্ট বানাতে পারেন। নেস্টেড লিস্ট, নেস্টেড মানে কি? জালের মতো। জাল বলতে কি একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। ধরেন আমি একটা একটা ওয়েল বানাই, একটা ওয়েল বানাই, ওয়েলের ভিতরে টাইপ টাইপ না দিলেও বাই ডিফল্ট কি থাকবে? 1 থাকবে না? 1। এখানে আমি ধরেন একটা কোশ্চেন বসাইলাম, যে একটা এলআই বসাইলাম, এলআই এ বললাম যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঠিক আছে, এই যে একটা 1 আসছে না, এখন 1 এর আন্ডারে আমি যদি আরো কিছু এলআই ইউ এর বসাই দিই, আরেকটা ইউ, এই যে এলআই শুরু এলআই এর ভিতরে আমি আরো একটা ইউএল নিব, ইউএল না, ধরেন আরো একটা ওয়েল নিব। ঠিক আছে, এটা কিন্তু আমি লিস্ট আইটেমের ভিতরে নিছি, পুরো ওয়েলের ভিতরে। এই যে ওয়েলের ভিতরে একটা লিস্ট আইটেম, লিস্ট আইটেমের ভিতরে আরেকটা ওয়েল। এখানে আমি ধরেন বললাম ওয়েলের ভিতরে কি থাকবে? আবার সেম লিস্ট আইটেম না, একটাতে বললাম আমি ঢাকা, এগুলো হলো আমার অপশন। ধরেন ও আচ্ছা এমসিকিউ এর না হ্যাঁ, একটাতে বললাম বরিশাল, আরেকটাতে বললাম মনে করেন যে সিলেট, এটা বললাম রাজশাহী। যে 1 এর ভিতরে 1 2 3 4 হয়ে গেছে না? এখন এগুলো আমি যদি চাই যে এবিসিডি করব, তাহলে এবিসিডি থাকে। ওই টাইপ এই যে এ ওয়েল, এটা কিন্তু এ ওয়েল না, এই ওয়েল কোনটা? আমার একদম মেইন ওয়েল যেটা, এটার আন্ডারে এই যে এলআই এই ওয়েল, এটা হলো আমার যে অপশন। এটা ধরেন আমি টাইপে গিয়ে বলে দিলাম কি ছোট হাতের এ, লিখে এগুলা এই চলে আসছে এখন আমি যদি কোশ্চেন নাম্বার 2 চাই, তাহলে আমার এই মেইন ওয়েল এর আন্ডারে এই যে মেইন এলআই, এই এলআই গুলো কিন্তু সাব এলআই, মানে এই যে অপশন গুলো এই এলআই, মানে এটা একটা লিস্ট যার আন্ডারে এই যে এলআই গুলো আছে। আর এই পুরাটা যে ওয়েল ওটার লিস্ট ওটাই যে পুরাটা মিলে একটা এলআই, এই এলআই। তার মানে এই এলআইটা আমরা ক্রিয়েট করতে হবে না, এটা আরেকটা এলআই বসে এখানে অন্য একটা কোশ্চেন দিয়ে অন্য একটা এ দিতে পারি। ঠিক আছে, এই যে 2 3 4 5 1 2 3 4 5 বুঝছো না? আচ্ছা মাঝখানে গ্যাপ আছে না? এই কোশ্চেনের মাঝখানে, হ্যাঁ আচ্ছা এরপরে হ্যাঁ, কোশ্চেনের মাঝখানে গ্যাপ দিতে চান, তার মানে আমার ওই যে বিআর, এই যে এলআই এলআই শেষ না, এখানে আমি মনে করেন যে একটা দুইটা বিআর দিলাম, তাহলে একটু একটু বেশি গ্যাপ আসবে।
দুইটা ব্রেক সমান ব্রেক, তবে একটা দিলে একটা দিলে হয় না। চলো কি করবে, এলাই গুলোর পরে পরে ইয়ে দেওয়া লাগবে। তখন ধরে করেন আমি যদি অল্টার দিয়ে অনেকগুলো কাজ পারবো না, এই যে এলাই এর পাশে, তারপরে মনে করেন এই যে এলাই এর পাশে, এই যে এলাই এর পাশে, এলাই এর পাশে, এলাই ফ্ল্যাশে দাও, ঠিক আছে। আচ্ছা, এলাই 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 এন্টার দিয়ে বিয়ার সবগুলোর প্রথম বসে সবগুলো আচ্ছা, সিলেক্ট করতে কি মানে কোনো কিছু লাগবে না, জাস্ট অল্টার ধরে সিলেক্ট অর্ডার ধরে বাইরে ক্লিক করলে আবার চলে যায়। এই যে এখন অল্টার ধরে ক্লিক করছি, দুটো হয়েছে না, এখন আমি অল্টার ছেড়ে দিতে পারি, কার্সর দুটো থাকে। আর আরেকটা কার্সর দিয়ে বানাইতে চাই, আবার অল্টার চেপে ধরতে, এই যে আবার অল্টার চেপে ধরলাম, আবার ক্লিক করলাম, আরেকটা হচ্ছে, এখন অল্টার ছেড়ে দিতে পারবো। অল্টার ছাড়া যদি আমি ক্লিক করি কোথাও, চলে যাবে, সবগুলো একটা হয়ে যাবে। আচ্ছা, এটা মূলত এই ক্ষেত্রেই কাজে লাগে, যখন আমার সেম জিনিস অনেক জায়গায় বসানো লাগছে, বারবার ক্লিক করে বিয়ার লিখবো না, আমি একবার সিলেক্ট করে দিছি, একটা বিয়ার লিখছি, সব জায়গায় বিয়ার চলে আসছে। ঠিক আছে, এটা হলো আমার লিস্টের জন্য। এটা আমি বাসায় গিয়ে কাটবো না। সেগুলো লিস্টের দুই টাইপের লিস্ট, আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। কতগুলো আছে সিম্বল দাও, আর এগুলো হলো আমার নাম্বারিং। আরো কিছু লিস্ট আছে, এগুলো হলো ডেসক্রিপশন লিস্ট, এগুলো লিস্ট টাইপের বাইরে, এগুলো হলো লিস্ট টাইপের বাইরে, মানে মেইনলি টাইপ হলো দুইটা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। এগুলো হলো আদার লিস্ট, মানে অর্ডার আনঅর্ডার বাদে আদার কিছু লিস্ট আছে, যেমন এটা বলা হয়েছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট মূলত ব্যবহার করা হয় যখন আপনি এখানে যেমন আমার একটা টাইটেল আন্ডার অনেকগুলো ছোট ছোট সাবটাইটেল না, ছোট ছোট আইটেম, যখন আমার বড় বড় আইটেম থাকবে তখন ইউজ করা হয় ডিএল আর ডিটি। ডিএল মানে ডেসক্রিপশন লিস্ট, আর ডিটি মানে হলো দ্য টার্ম নেম। একটু বিস্তারিত লিস্টের ক্ষেত্রে যেমন নিজেরা সাব 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 তৈরি করে, এটা শুরু করা হয় আমার ডিএল দ্বারা, মানে ইউএল ওএল, আর এটা হলো কি দ্বারা, ডিএল দ্বারা। ডিএল এর মধ্যে দুটো অপশন থাকে, এটা হলো আমার ডিএল। ডিএল এর মধ্যে দুটো থাকে, একটা হলো ডিটি আর একটা ডিডি। ডিটি বুঝাতে টাইটেল বোঝানো হয়, আর ডিডি দ্বারা ওটা ডাটা, হলো টাইটেল ডাটা, মানে ওই টাইটেলের আন্ডারে যে ডাটাটা থাকে। এটা জাস্ট একটু যে সামনে সামনে এটা দেখায়। তারপর আপনার আরেকটা কি যেন লিস্ট থাকতে পারে, আদার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, তিনটে আর কিছু নেই। মেইনলি দুই টাইপের থাকে, ইউএল আর ওএল। আর আরেকটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। এটা কি দিয়েছে এটা বলে দিচ্ছি, যে ডেসক্রিপশন লিস্ট, ডিটি দ্বারা ডেসক্রিপশন টার্ম, ডিটি দ্বারা ডেসক্রিপশন লিস্ট, বা এটা ডাটা বলা হয়। মেইন ডাটাটা মূলত এখানে থাকে। এটা কিছুটা নেস্টেড লিস্টের মতো, যে একটা আন্ডারে অনেকগুলো, একটা আন্ডারে অনেকগুলো, এই টাইপসের লিস্ট। তারপর আপনার লাগে হলো টেক্সটের জন্য আর কিছু নাই, টেক্সটের জন্য এগুলাই। টেক্সটের জন্য আবার কি করা জিনিস থাকে, বলে হেডিং থাকে, 6টা হেডিং। বড় টেক্সটের জন্য প্যারাগ্রাফ, লাইন বসছেন, ক্লিকের জন্য এনকোড ট্যাগ, আর লিস্টের জন্য অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট অথবা ডেসক্রিপশন লিস্ট এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আর সেটা নোট করতে হবে আলাদা, টোটাল সিনট্যাক্সের এগুলো নোট করে রাখতে পারেন, কোনটা কোনটা, মানে যেগুলো দেখাচ্ছি সেগুলো হলো আপনার রেগুলার ইউজ। রেগুলার বলতে এগুলো আপনার মুখস্থ রাখা ভালো। মুখস্থ বলতে কি মনে রাখা যায়, কখনো মনে থাকার মতোই, মনে থাকে না, অর্ডার ইউজ করলে মনে থাকবে, একদিন তো মনে থাকবে না, প্র্যাকটিস করতে 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 মনে থাকবে। আর এরপরে এগুলো হলো টেক্সটের জন্য। টেক্সটের পরে আপনার যেটা লাগে ওটা হলো HTML এর ইমেজ লাগে। ইমেজ দেখা লাগে, ইমেজেস ক্যান ইমপ্রুভ ডিজাইন এন্ড অ্যাপিয়ারেন্স অফ এ ওয়েব পেজ। আপনার অ্যাপিয়ারেন্সটা আরেকটু ইমপ্রুভ করার জন্য ওয়েবসাইটের মধ্যে ইমেজ ইউজ করা হয়। ঠিক আছে, ইমেজ হলো একটা সিঙ্গেল ট্যাগ, কারণ ওয়েব যেখানে শেষ হলো এখানে আমরা একটা বেশিক্ষণ লাগবে না, তাই ইমেজটা শেষ করে। আচ্ছা, ইমেজ হলো একটা সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, সিঙ্গেল ট্যাগ বলতে কি ওর কোনো এন্ডিং নাই, ইমেজের কোনো
এন্ডিং নেই। ইমেজের ক্ষেত্রে দুইটা ট্যাগ মানে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়। একটা হলো সোর্স আর একটা অল্টার। একটা হলো সোর্স আর একটা অল্টার। সোর্স তো নাম শুনে বুঝা যাচ্ছে, সোর্স মানে ইমেজটা কই আছে ওই সোর্সটা বলে দাও। ধরেন ওই যে car.ic ছিল না, আমি এখানে আরেকটা ইমেজ এটা রাখি, ধরেন car.png যেটা আছে ওইটা এটা রাখি। এই যে car.png, এখানে একটা ফোল্ডার বানাইলাম, ধরেন ইমেজ না, ইমেজের মধ্যে car.png, ঠিক আছে। ইমেজের ভিতরে car.png। এখন তাহলে সোর্সটা কিরকম হবে, যে ইমেজের মধ্যে ইমেজ ফোল্ডারের মধ্যে car.png। আর সোর্সে কি ভাই ডাইরেক্ট ওয়েবসাইট লিংক দিতে হবে না? হ্যাঁ, ওয়েবসাইট লিংক দিলে না, ওটা হলো ডাইরেক্ট ইমেজের লিংক লাগে। যেমন এই যে মানে তো ইমেজটা ইমেজের না, বিশাল ইমেজ, ইমেজের লিংকে উপরে যে লিংকটা লিখে এই ইমেজটা যদি আমরা ওপেন করতে পারি, ইমেজ ওপেন হবে না, এটা open হবে না। শুধু ইমেজের লিংক লাগে। বুঝতে পারছি। এই লেভেল সুইজার ওপেন ইমেজ নিউ ট্যাব, এই ওই যে যে উপরের লিংকটা এই যে .jpg, এই লিংকটা চাইলে এখানে বসাইতে পারো, তাও আসবে সমস্যা, ইমেজ আকারে আসবে। আর ইমেজের মধ্যে car.png দিলে এইটা আসবে। সাইজ সাইজ হলো আমার অ্যাকচুয়াল ইমেজের সাইজ, যেটা ফার্স্ট অফ অল ওইটা আসবে। অ্যাকচুয়াল সাইজ কত, 8000 বাই 2500 ডাইমেনশন। এটার আপনি ছোট করতে চাইলে হাইট উইথ নামে দুটো অ্যাট্রিবিউট আছে। একটা হলো যে হাইট, HIGHT ইকুয়াল ডাবল কোটেশন। HTML এর ভিতরে হাইটের কোনো একক হয় না, মনে রাখতে হবে। HTML এর ভিতরে হাইটের একক হয় না। যদি আমি এখানে বলি 100, ছোট হয়ে যাবে। যদি বলি উইথ 100, এটা ছোট হয়ে যাবে, উইথ 100, ঠিক আছে। আরেকটা কাজ করা উচিত না, যেটা হলো হাইট আর উইথ দুটো একসাথে ইউজ করা। কারণ আমি এখানে ধরো উইথ 100 দিছি, উইথ 500 দিলে ইমেজ বড় হবে না। গাড়ির রেশিও কোনো চেঞ্জ হয়েছে, রেশিও চেঞ্জ হবে। এখন আমি যদি এটাতে বলি যে হাইটও 500 উইথও 500, তখন কি হবে, লঙ্কারি আমি তো অ্যাকচুয়ালি হাইটও বলে দিছি উইথও বলে দিছি, কারণ বাট ওর কিন্তু একটা রেশিও আছে, রেশিও থাকে না একটা, আয়তক্ষেত্র 4 কোণ। যদি 4 কোণ হতো তাহলে সমস্যা হতো না, আমি তো 4 কোণ হতো আয়তক্ষেত্র, আমি বলে দিছি একদম 500 500 সমান করে দিছি, ঠিক আছে। ওটা এভাবে দেখলে বোঝা না গেল, এভাবে ধরলে বোঝা যাবে একদম 500 500 4 কোণ স্কয়ার হয়ে গেছে। এই জন্য এই কাজ করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে ভালো হলো কি ইউজ করা, উইথটা ইউজ করা, মানে যে কোনো একটা ইউজ করে সাইজটা আপনি বড় ছোট করেন, তাহলে কি হবে, দেখতে সুন্দর লাগবে, অ্যাকচুয়াল রেশিওটা থাকে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস ইউজ করা আছে ALT, এটাকে বলা হয় অল্টার। অল্টার মানে হলো অল্টারনেটিভ। ইন কেস ওই যে লিংক ইউজ করলেন না, হ্যাঁ এখন ধর লিংক ইউজ করছেন এন্ড কোনো কারণে ওই ওয়েবসাইট থেকে ইমেজটা সরাই দিছে, তাহলে কি লিংকটার কাজ করবে না, তাহলে কিছু তো এখানে দেখানো লাগবে। ধর এটা আমি একটা লিংক বসাইছি, এখন লিংকের ক্ষেত্রে কোনো কারণে একটু ভুল হলো, ধরেন সিআর, এখন এই নামে কোনো ইমেজ আছে না নাই, তখন সে কি দেখাতে পারে, ছিল কিছু দেখাবে না। কারণ আমি কিন্তু খুঁজেও পাবো না যে এখানে কোনো ইমেজ ছিল আদতে। বাট যদি আমি এখানে লিখে দিতাম যে অল্টারের মধ্যে যে এখানে গাড়ির ইমেজ ছিল, ধরেন এটাই লিখলাম যে এখানে গাড়ির ইমেজ ছিল, তাহলে কিন্তু এখানে শো, এখানে ও গাড়ির ইমেজ ছিল। আর যদি আমার পাথটা ঠিক থাকে, আচ্ছা, যদি আমি অল্টারের মধ্যে এখানে ইয়ে দেই, লিংক দিয়ে দিই কোনো, না লিঙ্ক আসবে, ঠিক আছে, শুধু লিঙ্কটা দেখা যাবে, দিলে শো করবে। কারণ এই জিনিসটা আমি লিঙ্ক আকারে দিয়ে শো করি, ওইটা ওখানে লেখা হিসেবে থাকে। লেখা হিসাবে দেখাবে। কখন দেখাবে, যখন আমার কোনো কারণে ফাইলটা মিসিং থাকবে তখন দেখাবে। মানে ওটা হলো আপনার ইনস্ট্রাকশন টাইপের, যে ইমেজটা না থাকলে কি ইনস্ট্রাকশন দিতে চাইছে ওইটা, যে এখানে গাড়ির ইমেজ ছিল। এটা মূলত ইউজ করা হয় কি আমার কি বলে, মানে ছবিটা যে রিলেটেড, যেমন রেড কার, যে গাড়ির ইমেজ ছিল এভাবে তো আর লেখা হয় না, ওটা জাস্ট আপনাকে দেখানোর জন্য লেখা হয়েছে। এবং মানে স্ট্যান্ডার্ড যেটা ওটা হলো যে ওই রিলেটেড কোনো কিওয়ার্ড ইউজ করা, কিসের ইমেজ ছিল, যাতে সে বুঝতে পারে যে গাড়ি যদি থাকে তাহলে কিন্তু ওটার কোনো মানে প্রভাব পড়বে না অল্টার। যদি কোনো কারণে ইমেজ না থাকে তখন কি ওটা শো করবে যেখানে রেড কার্ড ছিল। আর ইমেজ থাকলেও আমার ওই অল্টার ইউজ করাটা ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি বলতে আপাতত ম্যান্ডেটরি না, যেহেতু এখানে আপাতত ক্লায়েন্ট নেই আমাদের কোনো, আমরা নিজেরা নিজেরা শিখতেছি।
ক্লায়েন্ট যখন থাকবে তখন এটা ইউজ করা একদম ম্যান্ডেটরি, কেন? কারণ এটা হলো এসইওর জন্য খুবই খুবই ইফেক্টিভ। আমরা গুগলে কোনো কিছু সার্চ করি না যে ধরেন একটা রেড বিএমডব্লিউ লিখে সার্চ করলে ছবিতে যাই, সমস্যা। সবগুলো রেড বিএমডব্লিউ আছে না? হুম। এগুলো তো ছবি, তাহলে সে বুঝলো কিভাবে যে এখানে রেড বিএমডব্লিউ আছে? কারণ খেয়াল করবেন যে ছবিগুলো সামনে আসলে অনেক ছবি আছে, নিচে যাচ্ছে অনেক, বাট যে ছবিগুলো একদম হাইলাইটেড আছে না, এগুলো কিন্তু আগে আসছে। এগুলো যদি একটু ইন্সপেক্ট করেন আপনি, এই যে ছবিটা, এটা একটু ইন্সপেক্ট করলে ইমেজ ট্যাগ তো অবশ্যই আছে। যেহেতু ইমেজ আছে তার মানে অবশ্যই ইমেজ ট্যাগ আছে। ইমেজ ট্যাগ আছে। এই যে ইমেজ ট্যাগ, এই যে সোর্স, সোর্সের মধ্যে ইমেজের লিংক বসাইছে না, হুম। তারপরে স্টাইল, স্টাইলের পরে এই যে অল্টার, এই দেখেন রেড রেড বিএমডব্লিউ, অল্টারের মধ্যে লিখে রাখছে দা রেড বিএমডব্লিউ। বিধায় গুগল আমি যখন সার্চ করছি গুগল এই অল্টার ট্যাগটা, কারণ গুগল ছবি দেখতে পারে ছবি তো কিন্তু লেখা তো পড়তে পারে, তখন সে পড়ে দেখছে আচ্ছা তার মানে এই ছবিটা এখানে যে ইমেজ ডাটা বেস 64 এটার ভিতরে রেড বিএমডব্লিউ এর ছবি আছে, এই ছবিটা আমার আগে দেখা হচ্ছে। ঠিক আছে, ম্যাক্সিমাম ছবিতে এটা খেয়াল রাখবেন। হয়তো কিছু ছবিটা মিসিং থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ছবিতেই গুলো থাকে। যেমন এই যে এটার মধ্যে যদি যাই, এই যে অল্টার বিএমডব্লিউ আছে, রেড নাই, তবে বিএমডব্লিউটা উল্লেখ করা আছে। যেগুলোতে রেড বিএমডব্লিউ কোনটাই উল্লেখ করে ওগুলো আসছে কিভাবে? হয়তো ওটা ওই পেজের আগে পরে যে যে আছে দেখেন যে বিএমডব্লিউ টাইটেলের মধ্যে, এখান থেকে বিএমডব্লিউ নিছে, আর কালার হয়তো অন্য কোনো জায়গা থেকে রেড কালার নিছে, মানে ওই পেজের কোনো জায়গায় হয়তো বা রেড কালার ম্যান্ডেটরি করা ছিল, ওই রেড থেকে সে মানে রেড আর বিএমডব্লিউ দুটো মিলাই আমাকে রেড বিএমডব্লিউটা দেখাইছে। এই যে রেড বিএমডব্লিউ হাই রেজলিউশন স্টক ফটোগ্রাফি ইমেজ অল্টার ট্যাগের মধ্যে লিখে রাখছে। বিএমডব্লিউ ফায়ার রেড পেজ, এই যে বিএমডব্লিউ, এই যে রেড, এই কিওয়ার্ড গুলাকে ধরে ধরে সে মূলত সার্চ ইঞ্জিন কাজ করে। ঠিক আছে।